হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা কথা বলবো, ধরুন একজন তার বয়স হচ্ছে 40 ইয়ার্স। তো আমরা এখন মোটামুটি সবাই জানি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি খুব ভালো জিনিস। তো এসআইপি যদি লম্বা টার্মে করা যায় তাহলে ওয়েলথ ক্রিয়েশন হয়। তো আমি সেই নিয়েই জাস্ট ডিসকাস করবো আজকে, যে 40 বছর বয়সী ভদ্রলোক বা ভদ্রমহিলা, তার 20 বছর এখনও চাকরি জীবন বা কর্মজীবন বেঁচে আছে। তো মোটামুটি আমি চাকরির ক্ষেত্রেই ধরছি, যদি 60 ইয়ার্সে রিটায়ারমেন্ট হয় তাহলে 40 বছর থেকে 60 বছর, মানে প্রায় 20 ইয়ার্স টাইম আছে। তো কেউ যদি 10,000 টাকা করে এসআইপি স্টার্ট করে, এবং 10,000 টাকার এসআইপি স্টার্ট করার পর কেউ টপ আপ বা স্টেপ আপ এসআইপি যেটা বলে, যে অ্যাডভান্স লেভেলের, যে আরও 5% বা 10% করে স্টেপ আপ করে করে বাড়ানো যায়, যে প্রত্যেক বছরই ইনক্রিমেন্ট কিছু হচ্ছে। ধরুন প্রাইভেট ফার্মে আছেন, তিনি ভালো কাজ করছেন, তার ইনক্রিমেন্ট হচ্ছে, তো যেটা ইনক্রিমেন্ট হচ্ছে তার 5% বা 7% বা 10% কিছু একটা বাড়াচ্ছেন। তো এরকম করে যদি বাড়াতে বাড়াতে থাকে, তো কেউ যদি দেরি করেও এসআইপি স্টার্ট করে, 40 বছর বয়সে শুরু করেছে, তারও একটা অনেকটা টাকা তৈরি হয়ে যায়। মানে 10,000 টাকার এসআইপি আমি দেখছিলাম, যদি কেউ 5% স্টেপ আপ করে, তো টোটাল 20 বছর পরে 60 বছর বয়সে প্রায় 1,55,00,000 টাকার মতন তার অ্যাসেট হয়ে যায়। আমি জাস্ট আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। তো আমি একটা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ক্যালকুলেটর নিয়েছি। তো 10,000 টাকার এসআইপি আমি ধরেছি 5% অ্যানুয়াল ইনক্রিমেন্ট করছেন, আর 13% এক্সপেক্টেড রেট। খুবই কনজারভেটিভ, মানে কনজারভেটিভও নয়, একদম ঠিকঠাক ধরেছি। 13% গ্রোথই আসবে, 15% নিইনি। ইনভেস্টমেন্ট ডিউরেশন 20 ইয়ার্স। তা টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 39,67,000 মতো। আর এসআইপির ভ্যালু, নর্মাল এসআইপি যদি করেন তাহলে 1,14,00,000 টাকার মতো হচ্ছে, 1,14,55,000। আর এসআইপি যদি স্টেপ আপ এসআইপি করেন, যদি এই 5% করে যদি বাড়ান, তাহলে হয়ে যাচ্ছে 1,55,00,000। মানে স্টেপ আপ এসআইপির এটাই মজা। নর্মাল এসআইপি 10,000 টাকা করে ছেড়ে দিয়ে যদি আর কোনো না বাড়ানো নি, তাহলে 1,14,00,000 হচ্ছে। আর স্টেপ আপ করলে 1,55,00,000, মানে প্রায় 40 লাখসের কাছাকাছি রিটার্ন, মানে বেশি, মানে ভ্যালুয়েশন আসছে। এইটা গ্রাফটাই বোঝা যাচ্ছে যে এখানে 1.55 crore। তো এবার কোশ্চেন আসে যে 60 বছর বয়সের পর মানুষের জীবনের বিভিন্ন বিভিন্ন স্টেজ, প্রথমে কর্মজীবন গেল, এবার রিটায়ারমেন্টের ক্ষেত্রে তখন আর তার মানে স্যালারি থাকবে না, অ্যাক্টিভ ইনকাম থাকবে না। তো এবার ওখান থেকে তার একটা প্যাসিভ ইনকাম, মানে রিটায়ারমেন্টের পরে ইনকাম যদি আশা করা যায়, মানে সেটাই মানুষ চায়। তো যদি পেনশন থাকে ভালো, আর না থাকলেও নিজের যে টাকাটা আছে সেটাকেও এসডব্লিউপি করা যায়। তো এবার এসডব্লিউপি যদি ক্যালকুলেটার আমরা দেখি, তো 1,55,00,000 টাকা সোজাসুজি এসডব্লিউপি ক্যালকুলেটারে ফেলে দিলে, ধরলাম যে আরও সে 30 বছর বাঁচবে, মানে 90 বছর পর্যন্ত আমি লাইফ স্প্যান ধরছি। এবার আমাকে অনেকে বলতে পারেন যে আমি তো 90 বছর পর্যন্ত বাঁচবো না, আমাদের ফ্যামিলিতে কেউ 90 বছর পর্যন্ত বাঁচেনি। তো আমি, আমার কাস্টমাররা অনেকেই আমাকে বলেন এই কথা, যাদের পুরনো বয়স্ক কাস্টমার, যে আমার এতদিন প্ল্যান করার দরকার নেই। তো আমি তাদের উল্টে আর একটা কথা জিজ্ঞেস করি, যদি আপনি বেঁচে যান তাহলে আপনি কি করবেন? মানে দেখুন, এটা তো আমাদের হাতে নেই। কেউ 80 বছর পর্যন্ত বাঁচবো বা 75 বছর পর্যন্ত বাঁচবো, এটা কেউ বলতে পারি না। তো যদি আমি বেঁচে যাই 90 ইয়ার্স, তাহলে আমি কি করব? সে সময় তো মানে আমি না খেয়ে থাকতে পারবো না। তো এটাই দরকার, যে আপনাকে লাস্ট পর্যন্ত প্ল্যান করে রেখে যাওয়া। যতদিন আপনি থাকলেন, না হলে নেক্সট জেনারেশন আপনার, মানে নেক্সট জেনারেশনকে একটা ওয়েলথ তুলে দিয়ে যাওয়া লাস্ট জীবনে, এটাও একটা পরম প্রাপ্তি। তো সেক্ষেত্রে আমি যদি একটা এসডব্লিউপি ক্যালকুলেটর খুলি, আপনাদের দেখাই। তো এসডব্লিউপি ক্যালকুলেটারে আমি জাস্ট দিয়েছি এখানে যে 1,55,00,000 টাকায় আমি ধরেছি। তো 1,55,00,000 টাকা এখানে পার মান্থ 1 লাখ করে উইথড্রল, পার মান্থ 1 লাখ উইথড্রল, মানে ধরছি মোটামুটি 8% করে উইথড্রল। 8% করে উইথড্রল হলে পার মান্থ 1,03,333 টাকা হয়। আমি 3,333 টাকা ছেড়ে দিয়েছি। তো 1 লাখ টাকা করে যদি পার মান্থ উইথড্রল হয়, এক্সপেক্টেড রিটার্ন এখানে আমি 10%ই ধরেছি। মানে এটা কনজারভেটিভ ফান্ডেই রাখা হয়, এসডব্লিউপির যে ফান্ডগুলো থাকে। তো 10% যদি রিটার্ন আসে, 30 ইয়ার্স পর্যন্ত যদি চালানো যায়, তাহলে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার থ্রু আউট রিটায়ারমেন্ট স্প্যান কভার হয়ে যায়। 1,55,00,000 টাকা টোটাল উইথড্রন হয়, 3,60,00,000 টাকা। এখানে দেখুন ফিগার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, 3,60,00,000 রুপিস উইথড্রন।
এবং কারেন্ট পোর্টফোলিও মানে 90 ইয়ার্সের সময় যখন উনি আর থাকবেন না এই পৃথিবীতে, তখন তার পোর্টফোলিও 8,46,81,403 টাকা, এটা নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারেন। তো এই পর্যন্ত গল্প তো সবাই জানে। এবার টুইস্ট আসে যে এটা তো এক্সেল খেলা হচ্ছে, যে এক্সেল সিটে দেখিয়ে দিচ্ছে যে 1,55,00,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে আপনি 8% করে তুলছেন, তোলার পরেও আপনার প্রায় এখানে দেখা যাচ্ছে 8,46,00,000 টাকা থাকে। কিন্তু মার্কেটের সিনারিও কিন্তু অন্যরকম হয়। প্র্যাকটিক্যাল মানে হয়ে যাওয়ার পর প্ল্যানিং, আর যখন প্র্যাকটিক্যালি চলে মার্কেট, তখন কিন্তু ক্লায়েন্টের বা যিনি করছেন তার মানসিক অবস্থার বিভিন্ন রকম চেঞ্জেস আসে। এবং মার্কেট এত ভোলাটাইল, এখানে নর্মাল ইকুইটি মার্কেট এতটাই মানে এই জার্নি মানে এতটাই বড় জার্নি, তো এই বড় জার্নিতে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস তাকে কিন্তু দেখতে হয়। সেক্ষেত্রে মাথা ঠিক রাখা খুব মুশকিল হয়। কেন বলছি, যদি কোভিডের সময় আপনারা দেখেন, তো কোভিডের সময় মার্কেট নিফটি বা সেন্সেক্স প্রায় 40% পড়েছিল। তো অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বা নর্মাল ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডও 40% যখন মার্কেট পড়ে, সেও কিন্তু 20% পড়ে যায়। তখন 20% যখন পড়ে যায়, ওই 1,55,00,000 টাকা যদি সে তখনই রিটায়ারমেন্ট করে লাগায়, আর 20% যদি ফল হয়, আর সেই ফলের অবস্থায় সে যদি আবার উইথড্র করে, তাহলে কিন্তু তার ইউনিট হিউজভাবে বেরোতে লাগে। কিন্তু এটা কিন্তু এক্সেলে সেই অনুভবটা আসবে না। এটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে যিনি এসডব্লিউপি করছেন তিনি বুঝতে পারবেন। কেন আমি বলছি সেটা জাস্ট আমি চার্টে দেখাচ্ছি আপনাকে। ধরুন আমি নিফটির চার্টই খুললাম, তো এখানে আমি যেটা বলছিলাম, দেখুন নিফটি এখানে চার্ট আছে। তো কারেন্টলি নিফটি ট্রেড করছে এখন 25,175। তো কোভিড আসার আগে মানে ভারতবর্ষে আমরা লোকেরা জানতামই না কোভিড কাকে বলে, কোভিড বলে কিছু হতে পারে। তো তখন 12,000 নিফটি ছিল। তো ধরলাম এই জায়গায় কেউ রিটায়ারমেন্ট করেছেন এই সময়, নিয়ে এসডব্লিউপি কি ক্যালকুলেটার খুলে দেখেছেন যে এরকম এরকম হয়, তাহলে এইভাবে আমি টোটাল টাকাটা এসডব্লিউপি করবো, নিয়ে করে দিয়েছেন। এইবার ওপর থেকে যখন মার্কেট যখন যে জায়গায় করেছেন সেই জায়গা থেকে মার্কেট যখন 39% ডিপ করছে, তো যে মিউচুয়াল ফান্ডে উনি রেখেছেন যদি মার্কেট 40% ডিপ করে, তো সেই মিউচুয়াল ফান্ডও ডেফিনেটলি 25% 30% ডিপ করবে। তো এই সময় কিন্তু মাথা ঠিক রাখা যায় না। তখন কিন্তু মনে হয় যে আমার কিছু একটা ভুল হচ্ছে, আমি এসডব্লিউপি বন্ধ করে দেবো। এসডব্লিউপি বন্ধ করে দিলে কী হবে, আপনার ইমিডিয়েট ইনকাম আসা বন্ধ হয়ে যাবে। এবার সবে আপনি রিটায়ারমেন্ট করেছেন, আপনার এবার লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিং তাতে হ্যাম্পার হয়ে যাবে। তো এইভাবে দেখতে গেলে এরকম বারবার টুইস্ট অ্যান্ড টার্নস আসবে। এখানে যেমন আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ওপর থেকে মার্কেট দেখুন, এখানে ওপর থেকে মার্কেট প্রায় 18-19% পড়েছে। তো মিউচুয়াল ফান্ডও ডেফিনেটলি, যে মিউচুয়াল ফান্ডে যত ডিফেন্সিভ ফান্ডে রাখুন আপনি, মানে যদি যেগুলো করা হয় জেনারেলি এসডব্লিউপির অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, বা কেউ অনেকে আমি দেখেছি খুব মানে পাস্ট পারফরমেন্স দেখে কেউ ফ্লেক্সি ক্যাপ বা স্মল ক্যাপ থেকেও এসডব্লিউপি নিতে দেখেছি। তো এগুলো ব্লান্ডার করা, এগুলো করা একবারেই উচিত নয়। কেননা এসডব্লিউপি একটা মানে ক্লায়েন্টের টোটাল ভবিষ্যৎ, রিটায়ারমেন্টের ভবিষ্যৎ এবং তার নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ, সেখানে যথেষ্ট প্ল্যানিং করে করা বেটার। তো এখানেও 19% ডাউন। আপনি যদি আবার দেখেন এই রিসেন্ট টাইমে যেখানে মার্কেট ওপর থেকে পড়ে প্রায় ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশের দিন প্রায় 18% ডাউন হয়ে গেছিলো। তো এইসব জায়গায় কিন্তু এসডব্লিউপিতে হিউজভাবে ইউনিট বেরোতে থাকে। তো এখানে যে ক্যালকুলেশনটা দেখিয়েছে, এটা কিন্তু এগুলো ধরেই দেখিয়েছে। আমি মানছি যে এটা ক্যালকুলেশনটা যেটা আছে সেটা এগুলো কিন্তু এখানে ওর মধ্যে অত ফ্লাকচুয়েশনের সব ধরেই করেছে। কিন্তু আমি যেটা আবার বলছি যে ফ্যাক্ট ফিগার্স একরকম দেখায়, কিন্তু ফ্যাক্ট মানে যখন ঘটনা ঘটে সেটা কিন্তু পুরো আলাদা অনুভবে তৈরি হয়। তো সেখানে ক্লায়েন্টের মানে রিসেন্সি বায়াস বলুন, যে ইমিডিয়েট কি হচ্ছে তার ভাবনার প্রভাব, এবং মানে অনিশ্চয়তা দেখা যায়, যেহেতু তার অ্যাক্টিভ ইনকাম নেই। অ্যাক্টিভ ইনকাম মানে ওই এসডব্লিউপি বন্ধ করে দিলে তার যেহেতু অ্যাক্টিভ ইনকাম নেই, তাহলে খরচ চলবে কী করে। তো এইসব চিন্তাভাবনা থেকে মুক্ত হতে একটা প্ল্যান করা যেতে পারে, সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এই পর্যন্ত প্ল্যানিং তো সবাই করে, কিন্তু তারপরে আরও ভাববার বিষয় আছে। যদি সেই ক্লায়েন্টকে যদি আলাদা আলাদা 4টে বাকেট করা হয়, ধরুন এ বাকেট, বি বাকেট, সি বাকেট এবং ডি বাকেট, তো 4টে আলাদা আলাদা যদি মিউচুয়াল ফান্ডের ফরম্যাটে সে যদি ডিভাইড করে, এবং যখনই এরকম মার্কেটে
40%, 20%, 15%, 25% ডাউন হচ্ছে, সেই সময় যদি এসডব্লিউপি যেগুলোতে একটু অ্যাগ্রেসিভ ওরিয়েন্টেড ফান্ড সেগুলো থেকে বন্ধ করে যেগুলো ডিফেন্সিভ ওরিয়েন্টেড ফান্ড সেখান থেকে নেয়, তাহলে কিন্তু তার এই প্যানিক ব্যাপারটা থাকে না। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের এক্সেলে। ধরুন এখানে দেখুন টোটাল কর্পাস 1,55,00,000 টাকা। তো আমি 4টে ব্যাকেট ধরলাম, যে এ ব্যাকেট লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, একদম ডিফেন্সিভ ফান্ড, এখানে মার্কেটের সঙ্গে কোনো লিঙ্কই নেই। মার্কেট যদি 50% ডাউন হয়, লিকুইড ফান্ড আপনাকে 6%ই রিটার্ন দেবে। তো লিকুইড ফান্ডে আমি 15%, টোটাল টাকাটার 15% মানে 1,55,00,000 15% মানে 23,25,000 টাকা মতো লিকুইড ফান্ডে রাখতে বলছি। 7% ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, এগুলো 7% 8% রিটার্ন দেয়, মানে টোটালটাই খুব সেফ সাইড। তো এখানে 25% টাকা 38,75,000 এই দুটো এ আর বি বাকেটে রাখতে বলছি। সি বাকেটে 10% রিটার্ন দেওয়ার ক্ষমতা থাকে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, সেখানে 20% রাখতে বলছি 31 লাখ। আর ডি বাকেটে ফ্লেক্সি ক্যাপ, এটা নেক্সট জেনারেশনের ওয়েলথের জন্য 20% টাকা রাখতে বলছি, এখানেও 31 লাখ। এটা 13% রিটার্ন দেওয়ার ক্ষমতা থাকে। কিন্তু জেনারেলি কী হয়, পাস্ট পারফরমেন্স দেখে অনেক ক্লায়েন্ট ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপে এসডব্লিউপি করে দেন, কিন্তু এটা করা একবারেই উচিত নয়। এভাবে স্টেপ বাই স্টেপ করলে কী হবে, যখন আপনার হিউজ ডাউন হচ্ছে তখন কিন্তু ডি বাকেট বা সি বাকেট থেকে এসডব্লিউপি বন্ধ করে যদি আপনার এ আর বি বাকেট থেকে ডবলও এসডব্লিউপি নেন, তাহলে কিন্তু আপনার ইউনিট অনেক কম যাবে। তো আমি তর্কের খাতিরে ধরলাম, এটা হবে না, তর্কের খাতিরে ধরলাম যে এ বি সি তিনটে বাকেটই যদি আপনার ফুরিয়ে যায়, যখন ধরুন আপনার 85 বছর বয়স বা 88 বছর বয়স, তখন আপনি লাস্ট জীবনে প্রায় চলে এসছেন, তো এ বি সি বাকেটে যদি ফুরিয়ে যায়, যদি ডি বাকেটে 31 লাখ টাকার যদি 50%ও যদি আপনার আনটাচ থাকে, যদি এটার 50%ও টাকা আনটাচ থাকে, মানে 31 লাখ টাকা যদি 16,50,000 টাকাও যদি আপনি 30 বছর আনটাচ রেখে দিতে পারেন, তাহলে 13%-এ কিন্তু এখানে 6,45,00,000 টাকার নেটওয়ার্থ তৈরি হয়ে যাচ্ছে নেক্সট জেনারেশনের জন্য। তাহলে কি হবে, আপনার রাতের ঘুম ভালো হবে, আপনি মানে ঠিকঠাক মানে হ্যাপিলি রিটায়ারমেন্ট লাইফ লিড করতে পারবেন। এনি মার্কেট ক্র্যাশে আপনার কোনো চিন্তা আসবে না, যে ভুলটা জেনারেলি অনেক ক্লায়েন্ট করে থাকে। তো আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এইভাবেই আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এই চ্যানেলে, আপনারা শিখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। তো পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।